রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ শুরু আজ। অন্যদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে আসামি, বলেছেন পিপি। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ। রাতে বোর্ড সভায় এমডির পদত্যাগপত্র গৃহীত। সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধন কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটির মেয়র সহ 5 জনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ধানমন্ডিতে জানাজা অনুষ্ঠিত। আজ আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে ভোলায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রাবিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। জিয়া খানের রিপোর্ট। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে সংগঠিত নৃশংস ঘটনার বর্ণনা দেন। ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড, এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। এ সময় সোহেল রানা ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আমার প্রত্যাশা হবে মামলার চার্জ গঠন হয়েছে, কালকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলেন পাবলিক প্রসিকিউটর। আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রভাবিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চান, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের, যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করারও বাধ্যবাধকতা রয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অবিচার ও দীর্ঘসূত্রতার কারণে দেশে অন্যায় অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রামিসার পরিবারের সাথে দেখা করার পর কথা বলেন তিনি। রামিসা হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, সরকার আন্তরিক হলে খুব দ্রুতই বিচার হবে। আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে আশাবাদী তিনি। এর আগে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রামিসার বাবার খোঁজ নেন ও তার প্রতি সমবেদনা জানান জামায়াতের আমির। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। উত্তেজনা কমাতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। এক ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। এদিকে রাতে ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। সোমবার ব্যাংক খোলার প্রথম দিনেই রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটে লঙ্কাকাণ্ড। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ডাকা এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিলকুশে এলাকায়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ডাকা এই আন্দোলন কর্মসূচি ঘিরে বিক্ষোভের সময় আহত হন বেশ কজন। আন্দোলনকারীদের দাবি, গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে, কিন্তু পুলিশ অতর্কিত এসে আমাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান করছে। আমাদের অনেক ভাই আহত হয়েছে। এই সালামের কারণে আজকে এই পর্যায়ে এসেছে। তো গত 1.5 বছর একটা পর্যায়ে গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছিল। এই ঘটনার মাধ্যমে, নিয়োগের মাধ্যমে আবারও সেই শঙ্কা যে এই ব্যাংকটা আবারও এই সালামের পকেটে যাবে, আবার সেই লুটপাটের ধারা চালু হবে। উনি তো ফ্যাসিস্টের দোসর। উনি এই ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওনার লক্ষ্য উদ্দেশ্য একমত নয়। ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক। ঘণ্টাখানেক পর ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। পুলিশি সতর্কতার মধ্যে চলা এই আন্দোলনে নতুন চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তার পদত্যাগ চান বিক্ষুব্ধরা। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 3 কোটি গ্রাহকের আমানত নিয়ে আপনারা ঝিলিমিলি খেলবেন না। 3 কোটি আমানতের গ্রাহক মানে শুধু 3 কোটি আমানতের গ্রাহক নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের গ্রাহক। আপনারা যেভাবে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, অনতিবিলম্বে এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে আপনারা বাদ দিবেন। নতুন চেয়ারম্যান যেন কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে না পারেন, সেজন্য তাকে প্রতিহত করার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ যথার্থ দাবি করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, খুরশিদ আলমকে তার পদ থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটি গ্রুপ সংক্ষুব্ধ। আমাদের দেশে যে বেসরকারি ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংকের যারা চেয়ারম্যান বা উদ্যোক্তা, তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে। অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। ঈদ উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও সরকারি ও বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল 9টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দিনভর ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে। মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় প্রস্তাবটি সরাসরি নাকচ করেন প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। অর্থনীতিবিদদের অভিমত, অর্থনীতির খুব খারাপ সময় দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। এই খারাপ অর্থনীতির মধ্যে সরকার রাজস্ব বাড়াতে চায় প্রায় 2 লাখ কোটি টাকা, বৃদ্ধির হিসেবে 23%। অর্থনীতিবিদরা বলছেন, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা জোরদার, বিশাল জ্বালানি ভর্তুকির জন্য বড় রাজস্ব আদায়ের কোনো বিকল্প নেই। তবে এনবিআরের সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন না হলে কোনোভাবেই সে লক্ষ্যের কাছাকাছিও যাওয়া সম্ভব হবে না। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের 5 মাসের মাথায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। এদিকে এখনো বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক, রয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, পূর্বের শর্ত পূরণ না হয় দাতা সংস্থার কাছ থেকে বড় ঋণ প্রাপ্তির আশাও কম। তাই অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া পথ খোলা নেই বলছেন অর্থনীতিবিদরা। সরকার এই মুহূর্তে এমন একটা চ্যালেঞ্জে রয়েছেন যেখানে বিদেশি উৎস থেকে বর্ধিত ঋণ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, যেহেতু তার ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন তুলনামূলকভাবে অতটা ভালো না। আবার একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার যদি ঋণ নেন, ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে ঋণ নেন, তাহলে ব্যক্তি খাত যে ব্যাংক থেকে ঋণ নেবেন সেই সুযোগটা তার অনেকটাই কমে আসে। তবে এটাও বাস্তবতা যে বাংলাদেশে যে পরিমাণ রাজস্ব জিডিপি অনুপাত, সেটা এশিয়ার ভিতরে সর্বনিম্ন, যেটা আমাদের মতো
মতো উন্নয়নশীল দেশের সাপেক্ষে মোটেই গ্রহণযোগ্য না, এবং আমাদের এখানে রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ডেফিনেটলি টাফ হবে। এখন টাফ হলে যদি সেটা না পারে পুরোপুরি অর্জন করতে, কতটা পারবে না প্রশ্ন সেটা, যে হয়তো আমি 9,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে যে হাই টার্গেট থাকবে রেভিনিউর, সে জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। এখন কতটা ঘাটতি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ঘাটতিটা অর্থায়ন কীভাবে হবে, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যমান এনবিআর কাঠামো দিয়ে রাজস্বের বড় জাম দেওয়া কঠিন বলে মনে করেন তিনি। রাতারাতি এনবিআর মানুষের যারা কালেক্ট করে তাদের যে স্বচ্ছতা, সেখানেও আমরা বদলা দিতে পারবো না। ফলে একটা বাজেটের পিরিয়ডে আমরা ধরে নেব যে এইগুলো একই রকম থাকবে, স্বচ্ছতা বলি, ঠিক আছে, বা তাদের যে ড্রাইভ সেগুলো একই রকম থাকবে। তো একই রকম থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কতটা পারবে। প্লাস যারা কিনা ট্যাক্সের বাইরে আছে, হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা যেটা প্রবৃদ্ধি কেন্দ্র বলি, গ্রোথ সেন্টার বলি, সেখানে কিন্তু 3 রাস্তার মোড়ে আপনি দেখবেন, হ্যাঁ, একটা দোকানের মধ্যে একজন দেখা যাচ্ছে মাসে হয়তো মানে 1-2 লাখ টাকা তারা তো টার্ন ওভার, এবং তাদের দেখা যাচ্ছে যে ইনকাম, হ্যাঁ, মান্থলি ইয়ারলি তাদের ট্যাক্স দেওয়ার কথা, এবং সেখানে কিন্তু অনেক জায়গায় ট্যাক্স যে দিতে হয় সে ধারণাটাই নাই। রাজস্ব বাড়াতে সম্পদ কর আরোপ সহ বেশ কিছু নতুন খাত তৈরি করতে চাইছে এনবিআর। যে সরকার নতুন ধরনের কিছু কিছু রাজস্ব আদায়ের উদ্যোগ নিচ্ছেন, কর আদায়ের উদ্যোগ নিচ্ছেন, উত্তরাধিকার কর, সম্পদ করের মতো বিষয়গুলো, এই ধারণাগুলো নতুন। তবে আমরা মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত আসলে গরজালের বাইরে যারা রয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে আসা। সবসময় যেটা হয় যে রাজস্ব বোর্ডের একটা প্রবণতা থাকে যে সমস্ত উৎস থেকে সহজে আদায় করা যায়, যে সমস্ত জিনিসগুলো সহজে ট্রেস করা যায়, তাদেরকেই মূলত একটা টার্গেট করার একটা প্রবণতা থাকে। আসছে অর্থ বছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব এরই মধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। স্বাধীনতার সংগ্রাম, গণ অভ্যুত্থান, সংসদ আর মন্ত্রিসভার বহু স্মৃতিকে পেছনে ফেলে না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে স্কয়ার হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হয় তার মরদেহ। আজ মঙ্গলবার বাদ জোহর ভোলায় জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে এই রাজনীতিবিদকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 69-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতার স্বপ্ন আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছেন তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বের পথে তার উত্থান। 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তিনি হয়ে ওঠেন গণমানুষের পরিচিত মুখ। পরে মহান মুক্তিযুদ্ধেও পালন করেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনীতির দীর্ঘ পথ চলায় 9 বার ভোলা থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। দায়িত্ব পালন করেন শিল্পমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর। রাজনীতির মাঠে নানান চড়াই উতরাই পেরোলেও দীর্ঘ অসুস্থতার কাছে হার মানতে হয় তাকে। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন দেশের নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন, তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। উনি অসম্ভব মা ভক্ত ছিলেন। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যাইতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। দ্বিতীয় হলো উনি পৃথিবীর যে কোনো জায়গায় ছিলেন, যে কোনো জায়গায় যাইতেন, মানুষকে দেখাইতেন না, কিন্তু উনি নামাজ পড়তেন, অসম্ভব নামাজ পড়তেন। তৃতীয় গুণটা ছিল ওনার যে উনি মানুষকে উপকার করে কোনোদিন সেটা বাইরে প্রকাশ করতেন না। তোফায়েল আহমেদ স্বাধীনতারই একটি অংশ। আমরা তাকে স্বাধীনতার, সম্পূর্ণ স্বাধীনতার একটি অংশ বলে দাবি করি। আমি বোধহয় বাংলাদেশে জীবিতদের মধ্যে প্রথম এখনো বেঁচে আছি যার সাথে 1958 সালে তোফায়েল আহমদের পরিচয় হয়েছিল। তোফায়েল আহমদ স্কাউট ছিলেন। 1958 সালে ভোলা গভর্নমেন্ট স্কুলের ছাত্র হিসেবে পাকিস্তান জাতীয় জাম্বুরিতে সে যোগ দিয়েছিল। আমি তখন ঢাকা ডিভিশনের কন্টিনজেন্ট লিডার, সেই হিসাবে তার সাথে আমার পরিচয়। এবং আমি তো আমরা বড় ভাই ছোট ভাই ছিলাম।
সোমবার বাদ মাগরিব ধানমন্ডি তাকোয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিলে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 3 দিনের মধ্যে রাজধানীর বকবাজারের আদ্দিল হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। হাসপাতালটিতে 6 শিশু মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী এক মা মামলা করেছেন বলেও জানান তিনি। সোমবার ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। মন্ত্রী আরও জানান, ঈদের আগে ঘটে যাওয়া 6 শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়া সহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। সাংবাদিকদের কর্তব্য পালনে কোনো হাসপাতাল যাতে বাধা না দেয় সে বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহি আলাহির বাজারের পুকুরে কুমিরের কামড়ে নিহত শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরের মহিলা ঘাটের কাছ থেকে ভোরে উদ্ধার করা হয় 7 বছরের শিশু ফাতেমার মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। গত রাতে মাজারের দিঘিতে গোসল করতে নামলে দিঘির কুমির ফাতেমাকে কামড় দিয়ে ধরে নিয়ে যায়। ফাতেমার চিৎকারে বাজারে থাকা স্থানীয়রা দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ জানায়, খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। সে মায়ের সাথে মাজারেই থাকত। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক বাগেরহাট গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সুহেল ও তার স্ত্রীর বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ শুরু আজ। অন্যদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে আসামি, বলেছেন পিপি। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ। রাতে বোর্ড সভায় এমডির পদত্যাগ পত্র গৃহীত। সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধন কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটির মেয়র সহ 5 জনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ধানমন্ডিতে জানাজা অনুষ্ঠিত। আজ আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে ভোলায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।